আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুগল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রিগল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম গুরুত্বপূর্ণ বেশ কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে। দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দেশ এবং দেশের বাইরে হলে সেটিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দর্শক আপনাদের কাছে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, কারণ পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। আলগা মোমেন আর ওই পোতপাকা শাহরিয়ার আছে না, ওদের দিয়া কাম হইতেছে না, তাই কাঁঠাল রানী আর নতুন লেসপেন্সারকে মাঠে নামাইছে। এই ভার্জনটার নাম হইল ওয়ালিউর রহমান। এককালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিল, তারপরে অ্যাম্বাসাডার পর্যন্ত হয়েছিল, মানে তারপরে আর কুলায় নাই আর কি। মন্ত্রণালয়ে তার সবচেয়ে বড় পরিচয় ছিল যে উপরালাদের নানাবিধ উপায়ে বিরতিহীনভাবে তৈল মর্দন করা। এই জন্য সকলে তারে অয়েলুর রহমান কইতো আর কি। মানে অয়েল মানে হইতেছে অয়েল, মানে হইতেছে তেলের ইংরেজি আর কি। তো সে মাঝে মাঝে উদয় হইতেছে কিন্তু আর বাক্য ঝাড়িচ্ছে। তো কয়েকদিন আগে বাক্য ঝাড়িছিল যে আমেরিকান টিম যে আসছিল না, ওরা ইন্ডিয়া হয়ে আইসা তাদের মত বদলায় ফেলিছে। যাই হোক, তার তেল মারার একটা উদাহরণ দিই। হ্যাঁ, এরশাদ যখন কু করলো আর কি, জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতিকে হটাই দিয়া অবৈধভাবে বাংলাদেশের রাষ্ট্র দখল করলো 1981 সালে। তো সামরিক আইন জারি করার পরপরই আমেরিকা কিন্তু প্রতিবাদ জানিয়েছিল। হ্যাঁ, এরশাদ তখন আমেরিকা তুষ্ট করার জন্য মরিয়া হয়ে ওঠে। 1983 সালে এরশাদ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্কে যায়। তো প্রথমাফিক জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনের দিনে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগান উনি আসছিলেন আর কি। তো জাতিসংঘ ভবনে রিগান যখন সাধারণ পরিষদ কক্ষের বাইরে উপস্থিত হন, তখন এরশাদ দৌড়ে গিয়া নিজের পরিচয় দিয়ে তার সাথে একটা ছবি খেঁচার অনুরোধ করেন। তো রিগান সাহেব প্রোটোকলের বাইরে ঘটনা অপ্রস্তুত বোধ করলেও সবার সামনে এরশাদকে আর অপদস্থ করতে চান নাই, ফলে ছবিটা তুলতে উনি রাজি হন। পরের বছর 1984 সাল ছিল জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের 10 বছর পূর্তি। সে উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সংস্থা বিষয়ক কর্মকর্তা হিসেবে এই ওয়াইলুর রহমান একটা স্মারক পুস্তিকা প্রকাশের উদ্যোগ নেয়। বইটার নাম ছিল এ ডিকেড অব বাংলাদেশ ইন ইউএন। এই বইটা প্রকাশে তার একটা বদ মতলব ছিল কিন্তু, আর সেটা হইলো এরশাদকে খুশি করা। তো সেই উদ্দেশ্যে ওই বইটার স্মরণিকার প্রথম পাতায় প্রেসিডেন্ট রিগানের সাথে এরশাদের ওই ছবিটা সে ছাপাই দিছিল। তো যার সাথে জাতিসংঘের বাংলাদেশের 10ম বর্ষপূর্তির কোনো সম্পর্কই ছিল না। বইটা প্রকাশ হইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিসে পড়ে যায়। মন্ত্রণালয়ের বাইরেও সামাজিকভাবে যথেষ্ট সমালোচনা হয়। তো এই অস্বস্তিকর অবস্থা কাটানোর জন্য তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী নিজের উদ্যোগে আরেকটা স্মরণিকা প্রকাশ করেন, যা ছিল জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের সরকার প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীরা প্রথম 10 বছরের যে সমস্ত ভাষণ টাষণ দিয়েছিলেন সেগুলোর একটা সংকলন। তো এই প্রকাশনার প্রচ্ছদ তৈরি করছিলেন সেই সময়ের বিশিষ্ট শিল্পী কালাম মাহমুদ। তো হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন অত্যন্ত উঁচু মাত্রার কূটনীতিবিদ, এবং এই ঘটনার পর তিনি ওই ওয়াইলুর রহমানকে আর কোনো গুরুত্বপূর্ণ কাজের ভার দেন নাই কিন্তু। তো 2008 সালে কাঁঠাল রানী ক্ষমতায় বসার পর থেকে সেই ওয়াইলুর রহমান বিভিন্ন ভাবে তার তেল মারার চেষ্টা করতেছে। তো তেল তো এতদিন দিয়ে আসছে, এমনকি মাল ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে বসে থাকছে তাদের শুভ দৃষ্টি লাভের আশায়, যাতে তারা কাঁঠাল রানীকে তার সম্মুখে 2টা ভালো কথা বলে। তো এত সাধ্য সাধনার পরেও সে ওই যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের একজন উপদেষ্টার দায়িত্ব পাইছিল, সবচেয়ে বড় আর কি, যেটা কোনো বিশেষ কাজের না আর কি। টাকা পয়সা কামানোর তো কোনো সুবিধা হয় নাই আর কি। একদিনেতে বড় ধরনের চান্স পাইছে আর কি। কাঁঠাল রানী প্রণোদনায় সে এখন মাঠে নামছে। বাংলাদেশে নিযুক্ত আমেরিকা, কানাডা, ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়ন সহ যে 12 জন রাষ্ট্রদূত হিরো আলমের জন্য বিবৃতি দিয়েছিল, তাদের বিরুদ্ধে সে কোমর বেঁধে রাখছে। হ্যাঁ, তো এই ওয়াইলুর কইতেছে যে ওই 13 জনকে যে আক্রমণ করতেছে ওয়াইলুর, শুধু তাই না, সে বলতেছে সমস্ত রাষ্ট্রদূতকে ডেকে না দেশ থেকে বহিষ্কার করে দিতে হবে। সে হয়তো ভাবতেছে আলগা মোমেনের যে সেরাবেরা অবস্থা, তাতে তার মন্ত্রিত্ব চলে যাইতে পারে, এবং সেই চেয়ারটা দখলের একটা সুবর্ণ সুযোগ এই ভার্সনের মিললেও মিলতে পারে আর কি। ওই যে কথা আছে না, যদি লেগে যায়। আপনার নিজের কানে শুনেন সে কি করছে, শোনেন না। এম্বাসি থেকে অ্যাম্বাসিডারের নিচে যারা, তাদের থেকে গুনে গুনে আপনারা তাদেরকে ডিক্লেয়ার দেন পার্সন নন গ্রাটা। প্রয়োজন বোধে আমাদের সরকারকে আমি অনুরোধ করব, আহ্বান করব আমি সরকার, যে প্রয়োজন বোধে আপনারা ডিপ্লোম্যাটকে এতবার বলছেন তারা কথা শুনছে না, তারা ভিয়েনা কনভেনশনকে ভায়োলেট করে যাচ্ছেই দিনের পর দিন, মাসের পর মাস। আপনারা সেই এম্বাসি থেকে অ্যাম্বাসিডারের নিচে যারা আছেন তাদের থেকে গুনে গুনে আপনারা
তাদেরকে ডিক্লেয়ার দেন পার্সন নন গ্রাটা, যেটা আমরা একবার করেছিলাম। তখন আমি মিনিস্ট্রিতে ছিলাম বহুদিন আগে। তখন মিলিটারি গভর্নমেন্ট, জেনারেল এরশাদ, তখন প্রায় 28 জন ডিপ্লোম্যাটকে আমাকে দায়িত্ব দেওয়া হলো। প্রেসিডেন্ট এরশাদ চেয়েছেন বিভিন্ন কাজে, তার ডিজিএফআই খবর দিয়েছে, আমাদের ডিজিএফআই আছে, আমাদের দেশ বিরোধী কাজে তার তৎপর ছিলেন। সোভিয়েত ইউনিয়ন, তখন সোভিয়েত ইউনিয়ন, তারপরে আরো কয়েকটি রাষ্ট্র। আমি হিসাব করে দেখলাম মোট 28 জন ডিপ্লোম্যাটকে আমি 7 দিনের নোটিসে বাংলাদেশ ত্যাগ করতে বলেছি। আপনি 4টা দেশের করেন পার্সন নন গ্রাটা, আর সব বন্ধ হয়ে যাবে। আমি সেই যে 28টাকে বের করলাম, এরপরে আমাদের মিলিটারি রুল, কিন্তু মিলিটারি রুল একটা ছিল তো, গুড ব্যাড ইনডিফারেন্ট। আমি পছন্দ করতাম না, কিন্তু আমি তো সরকারি চাকরি করতাম। আমাকে বলা হলো, আমার ফরেন সেক্রেটারি ছিলেন ফারুক চৌধুরী সাহেব, তিনি ফরেন মিনিস্টার সাহেব ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব। আলাপ করে আমরা এটা আমাকে দিয়ে আমি আই ওয়াজ নাম্বার 3। সময় এসেছে, টাইম হ্যাজ কাম, যখন আমাদের অ্যাকশন নিতে হবে। ডেকে বললে হবে না, পত্রিকায় বিবৃতি দিয়ে হবে না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং যারা আছেন পদস্থ ফরেন সেক্রেটারি এবং স্টেট মিনিস্টার, তারা 3 জনই খুব চেষ্টা করছেন তাদের মতো জায়গার থেকে। মানে আমি তো দেখতে পাচ্ছি বেচারা 3 জন ব্যক্তি আছেন ওখানে, 3 জনই সময় পেলেই কথা বলছেন। কোন রকমের নতিজা হয়েছে, কিছু কাজ হয়েছে না, they don't care। আমি বলবো আপনাদের মাধ্যমে যে টাইম হ্যাজ নাও কাম, there has to be some action. How? In terms of declaring 2 or 1 of 3 of them as persona non grata. দেখেন সব বন্ধ হয়ে যাবে, আর করবে না তারা। কি করবে তারা? হইচই করবে একটু। শুনুন, এখন আমাদের ডিপেন্ডেন্স অন দি ফরেন এড ইজ অনলি 5%। ফরেন এড, কান্ট্রি ফরেন এড 5%। সেই বাংলাদেশ তো নাই আমাদের। আজকে বাংলাদেশ, আগেকার বাংলাদেশ তো নাই। থ্যাঙ্কস টু প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, যে তিনি দেশকে কোথায় নিয়ে এসছেন। কাজে কেন আমরা এত ইতস্তত কেন করছি? প্রত্যেকবার আমরা বক্তৃতা দিচ্ছি, আমরা বলছি, তারা শুনছেন, বলেই যাচ্ছে। এই শুনলাম যে কালকে 13 জন অ্যাম্বাসেডার তারা বক্তৃতা দিয়েছে। অ্যাবসার্ড, আনহার্ড অফ। আমি তো কত জায়গায় অ্যাম্বাসেডার ছিলাম, কোথায়? এটা শোনা যায় না কখনো। এই ভালসুনটা যে কি ভয়ঙ্কর দেশ বিরোধী কথা কইছে, সেটা তো আপনারা শুনলেন। তো আমি এই প্রসঙ্গে কেবল 3টা কথা বলবো। তো প্রথম কথা হইলো যে ওয়াইলুর রহমান এই ভিয়েনা কনভেনশনের উদাহরণ টানছে। এটা ঠিক যে কনভেনশনের 41 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে কূটনৈতিক প্রতিনিধিরা যে যে দেশে কাজ করবেন সেই দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবেন না। এটা সত্য কথা। এই তো কয়েকদিন আগে বাংলাদেশ সফরে এসে আমেরিকান আন্ডার সেক্রেটারি অফ স্টেট আজরা জোয়া কালারানির সাথে সাক্ষাৎ করছিলেন না? তো সেই বৈঠকে কালারানি স্বয়ং আগামী নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হওয়ার ব্যাপারে অঙ্গীকার করছিলেন না? তো কাটাল রানী যদি নিজেই দেশের নির্বাচন নিয়ে বিদেশিদের সাথে এইভাবে খোলাখুলি আলোচনা করে, তাহলে বিষয়টি কি আর আভ্যন্তরীণ ব্যাপার থাকে? বেকুবের বাচ্চা। এই ওয়াইলুরের মাথায় এটা ঢুকলো না যে কেবলমাত্র এই কারণে রাষ্ট্রদূতদের বক্তব্য ভিয়েনা কনভেনশনের পরিপন্থী দাবি করার কোনো ভিত্তি থাকে না। এতে সেদিন এই যে সকল রাষ্ট্রদূতদের পোত পাকা শাহরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রাখছিল না? তো ব্রিটিশ হাই কমিশনার যখন জিজ্ঞেস করছিল তাদের তলব করা হয়েছে কিনা, তখন পোত পাকা মিনমিন কইরা কইল, আপনারা ভুল বুঝছেন না, আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাইছি, নেমন্তন্ন করছি, মানে তলব করছি এটা বলার সাহসটাই নাই এই অবৈধ জনবিচ্ছিন্ন ফ্যাসিস্ট সরকারের। আর সে আসছে এদের বহিষ্কার করে দেওয়ার আবদার নিয়ে। তাহলে বলেন কোন সাহসে এই রাষ্ট্রদূতদের, তাদের কূটনৈতিক কর্মকর্তাদের বহিষ্কার করবে অপদার্থ তেলবাজ ওয়াইলুর রহমান? ওর ঘাড়ে কয়টা মাথা আছে? আর যদি ধরে নিলাম যে আমাদের নির্বাচন নিয়ে বিদেশিদের কথা বলা ঠিক না, তাইলে 2014 সালে সুজাতা সিং যখন দিল্লি থেকে উড়ে আসছিল এরশাদকে নির্বাচনে আনার জন্য, চাপাচাপি করার জন্য, আর সমস্ত বিরোধী দলকে নির্বাচনে আনার জন্য, চাপাচাপি করার জন্য, কারণ তখন তারা নির্বাচনে না আসলে নাকি বিএনপি জামাত ক্ষমতায় চলে আসবে।
তখন ভিয়েনা কনভেনশন করেছিল তো চীনা রাষ্ট্রদূতদের বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বললো বা রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় যে টুইট মারলো সেটা নিয়ে আভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানো হয় না? ভিয়েনা কনভেনশন থাকে না? হ্যাঁ, তখন ভিয়েনা কনভেনশন আসে না বলছুন? দ্বিতীয় কথা হইলো, অয়েলুর খুব গর্ব করে কইলো যে 80 দশকে সে বেশ কিছু সোভিয়েত কূটনীতিককে দেশ থেকে বহিষ্কার করার কাজে সরাসরি ভূমিকা পালন করছিল। এটা ঠিক যে 1983 সালের নভেম্বর মাসে এরশাদ সরকার বাংলাদেশ থেকে 18 জন সোভিয়েত কূটনীতিককে দেশ থেকে নির্দেশ দিছিল এবং ঢাকায় সোভিয়েত সাংস্কৃতিক কেন্দ্র তালা ঝুলিয়ে দিছিল। তো কামটা ভালো করছিল আর কি। তো যাই হোক, কোন পরিপ্রেক্ষিতে স্বৈরাচারী এরশাদ এই পদক্ষেপ নিয়েছিল? এই নির্দেশের 2 দিন আগে ঢাকা শহরে এরশাদ বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়, জনতা পুলিশের সংঘর্ষে 4 ব্যক্তি নিহত হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর 238 জন সদস্য আহত হয়। এই যে দেখেন, তো এরশাদের ধারণা ছিল যে সোভিয়েত দূতাবাস তার অবৈধ শাসনের বিরুদ্ধে যে প্রবল জনমত তৈরি হয়েছে, গড়ে উঠছে, সেটারে আশকারা দিতেছে। তো সেটা সিপিবি অর্গানাইজ করিচ্ছে আর সিপিবি রে বিভিন্নভাবে সমর্থন দিচ্ছে সোভিয়েত ইউনিয়ন। ক্ষমতা দখলের পরপর এসে সোভিয়েতের বিরুদ্ধে প্রবল সমালোচনামূলক বক্তব্য রাখে এবং বিদেশি সংবাদ মাধ্যমগুলোকে এই পর্যন্ত বলে যে সে সোভিয়েতের ভয়ে ভীত। এই যে দেখেন, কারণ ওই যে মনে আছে না, আমেরিকান সরকার বিবৃতি দিছিল তার কুয়ের পরে, সম্ভবত তার উপরে বিরূপ আমেরিকান সরকারের মন গলানোর জন্য সেই সব উক্তি করে, পরবর্তীতে সোভিয়েত কূটনীতিকদের বহিষ্কার করে। অনেকে মনে কইরা থাকেন যে এরশাদ আমেরিকান সাপোর্টে ক্ষমতা নিছিল। কথাটা সত্য না। আপনারা তো শুনলেনি, এরশাদ ক্ষমতা নেওয়ার পরে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট এই কুয়ের নিন্দা জানাইছিল। সেটা ছিল কোল্ড ওয়ারের জামানা। আর এরশাদের চেষ্টা ছিল তারে সোভিয়েত ডক্সাইটটা ধরছে এটা দেখায় আমেরিকার সাপোর্ট নেওয়া। বুদ্ধিমান আছে। আবার চামে সে জাফর ভাইদের মাধ্যমে ইউরোপের লেফটদের সাপোর্ট নিয়েছিল বলে। জাফর ভাই এই নেগোসিয়েশন করছিল ড্রাগ পলিসি আর হেলথ পলিসি এরশাদকে দিয়া পাশ করায় নিয়ে। সেই সময় লেফটদের এক অবস্থা ছিল, ইউরোপের দেশে দেশে লেফটরা ক্ষমতায়, তারা এরশাদের সাপোর্ট দিছিল বলে। যাই হোক, আগের আলাপে ফিরে আসি। এই ঘটনার 40 বছর পর আজ অয়েলুর নিজে নিজেই স্বীকার গেল যে সে এরশাদের এই অসৎ কর্মের অন্যতম দোষর ছিল। এখন জিনিসটা মিলায় দেখেন, সেই সময় স্বৈরাচারের স্বার্থ রক্ষায় সোভিয়েত ইউনিয়নের কূটনীতিবিদদের বহিষ্কার করার কাজে সৎ সাহেব মাজায় গামছা বাইন্দা নাম ছিল। আজকেও দীর্ঘ 40 বছর পরে বুড়াকালে এই নরাধম তেলবাজ একই প্রবল গণবিরোধী কাজ করতেছে। কথায় বলে না, কয়লা ধুইলে ময়লা যায় না। তার বয়স কবে কলে 80 বছর পার হয়ে গেছে, তবু আজ মাঠে নামছে এরশাদের চাইতে 100 ডিগ্রি বেশি স্বৈরাচারী কাঁঠাল রানীর ইশারায় বাংলাদেশে নিযুক্ত আমেরিকা, কানাডা, ব্রিটেন সহ পশ্চিম দেশগুলোর রাষ্ট্রদূতদের বহিষ্কার করার দেশঘাতী প্রস্তাবনা নিয়ে। তৃতীয় কথা হইলো, এই বুড়া খাটা আসে অয়েলুর এই ভিডিওতে বলছে যে আমরা এখন আর আগের মতো বিদেশি সাহায্য বা ফরেন এইড আর নেই না, সুতরাং পশ্চিমা দেশগুলোর কথা কেন আমরা শুনবো? এই ভালসুনের খবরই নাই যে রিজার্ভের 12টা বাজাইয়া কাঁঠাল রানী ভিক্ষার পাত্র হাতে নিয়ে IMF এর সামনে ফেফে করে ঘুরতেছে। বুড়া খাটাসটা জানেই না যে আমেরিকা আর ইউরোপ হইলে আমাদের রপ্তানির সবচেয়ে বড় বাজার। আজকে যদি অয়েলুরের এই পাম্পটির সুযোগ নিয়ে হাসিনা সত্যি সত্যি আমেরিকা, ইউরোপ, কানাডা, ব্রিটেনের রাষ্ট্রদূত বা উচ্চ পর্যায়ের কূটনীতিকদের বহিষ্কার করে, তাইলে সেসব দেশে আমাদের রপ্তানি পণ্য কি যাবে? রপ্তানি কি চালু থাকবে? আমি বাংলাদেশের সকল গার্মেন্টস শ্রমিকদেরকে আহ্বান করব, আপনারা এই বুইরা খাটাস ভালসুনরে খুঁজে বের করেন, তারপরে তার কাছে জিজ্ঞাসা করেন যে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে কি সে বা তার মনিব কাঁঠাল রানী কি ভাত কাপড় দিবে? অয়েলুর যে মারাত্মক দেশগাছে প্রপোজাল দিছে, তাতে কইরা তার কাছ থেকে কথার জবাব বের করে নাও আপনাদের একটা ফরজ কাম। কয়ে রাখলাম, কিন্তু উত্তর নেবেন, ওরা খুঁজে বের করেন। এই ভালসুন নাকি রাষ্ট্রদূত ছিল। ভাইবা দেখেন কি থার্ড ক্লাস ক্যালিবারের মানুষ বাংলাদেশের মাথার উপরে বসে আছে। এদের মাথা ভর্তি গোবর আর হাসিনা ভর্তি শয়তানি, এই ছাড়া এদের কোনো কোয়ালিটি নাই। এই পশ্চিমায় 12 জন রাষ্ট্রদূত ছাড়াও হিরো আলমের ঘটনার উদ্বেগ প্রকাশ করছে কিন্তু বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি গোয়েন লুইস। উনি একটা টুইট বার্তা দিছিলেন, তিনি দেশে না থাকায় ভারপ্রাপ্ত জাতিসংঘ প্রতিনিধিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিয়ে প্রতিবাদ করা হয়েছে। কিন্তু তো এই অয়েলুরের বক্তব্য অনুযায়ী বাংলাদেশে জাতিসংঘের প্রতিনিধিকেও তো তাইলে একই কারণে বহিষ্কার করতে হয়, আর সেইটা করলে পরে জাতিসংঘ আর শান্তি রক্ষা বাহিনীকে বাংলাদেশে অংশগ্রহণ করতে দিবে? সুতরাং বুঝে দেখেন, অয়েলুর আর তার মনিব কাঁঠাল রানী যে কাজ করতে চাইতেছে, তাতে জাতিসংঘের শান্তি রক্ষা কাজে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণ করাই বন্ধ হয়ে যাবে। তো এখন যদি আমার সেনাবাহিনীর বাইরা এই ভালসুন, এই বুড়া খাটাস অয়েলুরকে যা একটু ধোলা দেয়, ঠাইসা ধরে জবাবে শুননে, তাহলে কি তাদের দোষ দেওয়া যাবে? তো এই মাল কেন লাগাইতেছে বুড়া বয়সে জানেন? ওর খাইছে পররাষ্ট্রমন্ত্রী হবি,
রাখাল বালকে যে রিজার্ভ ওর আতি ওর খায় এসেছে অর্থমন্ত্রী হবি, তাই বাজারে নতুন মাল আসছে মেলা একটার পর একটা। এটা নিয়ে একটা গল্প আছে, হ্যাঁ, আঙ্কেলের স্কুল জীবনের গল্প। গল্পটা অতীব রকমের অশ্লীল, তাই আমি এনা সেন্সর করে করছি, তারপরে এটাকে অশ্লীলই থাকবে। হ্যাঁ, যারা শুনবার চান না তারা শুনেন না। দুই লুচ্চা বন্ধুর তর্ক হচ্ছে যে যে কে কত বড় লুচ্চা। তো একজন করছে আর একজনকে, তুই কিসের লুচ্চা, তুই যে মায়ের সাথে মিলমিশ করবো তারপরে গোসল না দিয়ে আমার কাছে আসবো, আমি শুকাই কয়ে দেবো কার লগে মিলমিশ করিছু। তো ওই আরেক বন্ধু একজনের সাথে মিলমিশ করে আর তারপরে আরেক বন্ধুর কাছে গিয়ে বলে কত কার সাথে ছিলাম, তো কিছুক্ষণ শুইকা কয়ে দেয় এটা ওই ভাঙড়ি পট্টির জড়ি না। তো আরেকবার আরেকজনের সাথে মিলমিশ করে আসে, তারপরে ওই শুকায় কয় যে এটা খান্দারের সকিনা। তো আরেক বন্ধু কোনোভাবেই হারাবার পারিচ্ছে না ওর আরেক লুচ্চা বন্ধুরে, কিন্তু ওর তো ডাবল লুচ্চা হওয়াই লাগবি, তাই না? তো কে করে হবি। তো ওই একটা বুদ্ধি বাইর করেছে, রাস্তা একটা ছাগল দেখেছে, তো ওই ছাগলটার সাথে খানিকক্ষণ ঘষ্টা ঘষ্টি কইরা বন্ধুর কাছে যায় কয় যে কত কার সাথে ছিলাম। তো আরেক বন্ধু মেলাক্ষণ শুকিচ্ছে, শুকে মাথা চুলকাচ্ছে, তারপরে কিছু না কইয়া হরণ করে হাঁটা দিছে। তো আরেক বন্ধু পিছে পিছে যায় আর আর কয় কি ব্যাপার দৌড়াচ্ছু কে। তো ওই বন্ধু কয় আরে যা কথা কওয়ার টাইম নাই, বাজারে নতুন মাল আসিছে।